আসসালামু আলাইকুম। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর হাতে খড়ি কি না, মানে আজকের ক্লাসের মধ্য দিয়ে সেটা বলবো না। তবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতি যে একটা ফোবিয়া আছে, আশা করি সেই ফোবিয়া বা ভয় কাটবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মূলত রাইটিং কেন শিখবো রাইটিং, যদি আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যারা বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, যারা ব্যাংক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতেছে, তাদেরকে জিজ্ঞেস করলে আরো ভালো পাবেন। বিশেষ করে যারা লিখিত পরীক্ষায় একবার অংশগ্রহণ করেছে, তারা এক্সাম সেন্টার থেকে বা এক্সাম হল থেকে বের হওয়ার পর উপলব্ধি করতে পারছে যে এখন যে প্রশ্ন পদ্ধতি, আসলে গতানুগতিক রচনা বা এসে মুখস্থ করে লাভ নেই, বরং রাইটিং স্কিল সমৃদ্ধ করতে হবে আর ডেটা তথ্য জানতে হবে, তাহলে পরীক্ষায় যা আসুক না কেন একটা কোপ দেয়া যাবে। ঘুরে ফিরে কথা একটাই, রাইটিং স্কিল দরকার। দ্যাট মিনস ইউ হ্যাভ টু অ্যাক্সিলারেট ইউর ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। আর ঠিক সেই জন্যই আজকের এই ক্লাসের আয়োজন। আমরা কয়েকটা বিষয় জানবো। কি কি জানবো? আমরা প্রথমে জানবো যে আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং জার্নিটাকে সমৃদ্ধ করার জন্য কি কি শেখা দরকার, হ্যাঁ, কি না শিখলে সম্ভব না, আমরা একটু জানি। তার আলোকে আমরা এর আগে কি জেনেছি আর কি জানা বাকি আছে সব নিয়ে কথা বলবো। আমি যদি আপনাকে একটা তালিকা দিই যে আপনার কোন টপিকগুলোর উপর দক্ষতা থাকতেই হবে, প্রথমে আমি বলবো যে আপনার যা শেখা দরকার। কি কি শেখা দরকার? প্রথমেই ফার্স্ট অফ অল আপনার জানতে হবে পার্টস অফ সেন্টেন্স। আপনি যেটা সেন্টেন্স লিখবেন, তো একটা সেন্টেন্সের বিভিন্ন অংশের সাথে আপনার পরিচিত হতে হবে। কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি, কোনটা অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালস কাকে বলে, অ্যাডভার্বিয়াল ক্লোজ, ফ্রেজ, এগুলো জানতে হবে, মানে এদের সাথে পরিচিত হতে হবে। এটা হলো প্রথম কাজ। আচ্ছা, এবার দুই নম্বরে বা দ্বিতীয় কাজ যদি আমি বলি, দ্বিতীয় কাজটা আমাদের কি? দ্বিতীয় কাজ হলো আমাকে একটু সেন্টেন্সের সাথে পরিচিত হতে হবে। সেন্টেন্স, এখন সেন্টেন্স তো নানা রকমের আছে। আমি বলতে চাচ্ছি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে আপনি যদি চান আপনি যেন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স নিজের মতো করে বাক্য লিখতে পারেন, এটা শিখতে হবে। তারপর তারপর আমরা যে গঠন অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করি, মানে সিম্পল, কমপ্লেক্স এবং কি কম্পাউন্ড, এই তিনটা সেন্টেন্সের ব্যবহার আপনাকে জানতে হবে। একবার ভেবে দেখেন তো, আপনাকেই যদি প্রশ্ন করি, আপনি এই জীবনে যখন থেকে কথা বলা শিখেছেন তখন থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনি এই 8টা সেন্টেন্সের বাইরে কিন্তু কিছু বলতেও পারেন না, কিছু লিখতেও পারেন না। আপনি যা কিছু মুখ দিয়ে বর্ণনা করবেন কিংবা যা কিছু লিখবেন, সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, নয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, অথবা ইম্পারেটিভ, অথবা অবজেক্টিভ, অথবা এক্সক্লামেটরি সেন্টেন্স, অথবা সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এর বাইরে কিন্তু আপনি কোনো বাক্য লিখতে পারবেন না, সম্ভবই না। তাহলে যদি আপনি 8টা সেন্টেন্সের ব্যবহার খুব ভালো করে শিখতে পারেন, আপনি যদি নিজে নিজে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারেন, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্স তৈরি করতে পারেন, অ্যাটলিস্ট আপনি যে কোনো ধরনের বাক্য নিজের মতো করে লিখতে পারবেন। আরে ভাই, ওয়ার্ড মিনিং শিখতে হবে, এটা পরের কথা, সব তো একসাথে শিখতে পারবেন না। আগে আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে আর প্রতিনিয়ত ওয়ার্ড শিখতে হবে। ওয়ার্ড কিভাবে শিখবো সেটা আমি বলবো। এবার আসেন, যদি 4 নম্বরে আমি বলি, সেন্টেন্সের পরে আপনাকে শিখতে হবে কিছু ফ্রেজ এবং ক্লোজের ব্যবহার। দ্যাট মিনস ফ্রেজ এবং ক্লোজ এর ব্যবহার। আপনি যেন একটা বাক্যে নাউন ফ্রেজকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। শুধু কোনটার নাম নাউন ফ্রেজ, কোনটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো চিনে কোনো লাভ নেই। আপনাকে সেন্টেন্সে প্রয়োগ করা শিখতে হবে। আপনি যেন নাউনের পাশে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করে আপনার সেন্টেন্সটাকে ইনফরমেটিভ করতে পারেন। আপনি যেন নাউনের পাশে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করে আপনার সেন্টেন্সটাকে লং করতে পারেন। মানে ফ্রেজ এবং ক্লোজের ব্যবহার শিখতে হবে। আচ্ছা, এরপর এরপরে যদি আমি বলি যে
এই জায়গাটাতে টাচ কাজ করতেছে না কেন? এদিকে কাজ করে, এখানে করে না, শুধু এই জায়গাটুকুতে করতেছে না কেন? কি মনে হয়? আচ্ছা দেখা যাক, ঠিক হবে হয়তো বা। আচ্ছা, এবার আসেন 5 নম্বরে, ফ্রেজ আর ক্লোজের ব্যবহার শেখার পর আপনাকে মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। মডালস এর ব্যবহার, শুধু ক্যান মানে পারা, কুড মানে পারতাম, এগুলো শিখে লাভ নেই। এসির একটু প্রসেস করে দিতে হবে। আপনাকে মডালের যতগুলো ব্যবহার আছে সকল ব্যবহার জানতে হবে। মাস্ট মানে অবশ্যই এইটুকু জেনে লাভ নেই। মাস্ট কখন ব্যবহার করি, মাস্ট বি কখন, মাস্ট হ্যাভ কখন, পূর্ণাঙ্গ ব্যবহার জানতে হবে। আচ্ছা, কিভাবে জানবেন সবাই বলবো, আগে জেনে নেই কি কি জানতে হয়, এটা তো জানতে হবে আগে। আচ্ছা, এবার আসি আমরা, এটা পরে দেখতেছি, সমস্যা থাক। এবার আসি আমরা নাম্বার 6 নম্বরে, মডেলের ব্যবহার পর আপনাকে 12টি টেন্স এর ব্যবহার জানতে হবে। মানে প্রেজেন্ট টেন্স কাকে বলে এটা মুখস্থ করে কোনো লাভ নেই। আপনি যেন প্রেজেন্ট টেন্সকে সেন্টেন্সে প্রয়োগ করতে পারেন প্র্যাকটিক্যালি, এটা আপনাকে শিখতে হবে। এই 6টা জিনিস শেখার পর আপনাকে আরো জোর দিতে হবে সেন্টেন্সেস ইন পেসিভ ভয়েস, মানে আপনি যেন পেসিভ ভয়েসে বাক্য লিখতে পারেন, এটা আপনাকে শিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে তো আমরা সব বাক্য লিখি, পেসিভে লিখতে গেলে আমরা আটকে যাই। আমি যদি বলি যে এখানে বৃক্ষরোপণ করা উচিত, এটা অনেকে লিখতে পারবে না। বাট যদি বলি আমাদের বৃক্ষরোপণ করা উচিত, যে কেউ লিখবে উই শুড প্ল্যান্ট ট্রিজ। বাট যখন বললাম এখানে বৃক্ষরোপণ করা উচিত, তখন অনেকে আটকে যাবে। কারণ কি? কারণ আমরা পেসিভ ভয়েসে বাক্য লিখতে অভ্যস্ত না, আমরা সারা জীবন অ্যাক্টিভে লিখি। কিন্তু আমার অ্যাডভান্স রাইটিং এ প্রচুর পরিমাণ পেসিভ সেন্সে বাক্য লেখার প্রয়োজন হয়। পেসিভ ভয়েসে সেন্টেন্স মেক করা শিখতে হবে অবশ্যই এগুলোর সাথে। এবার আসেন, আপনাকে শিখতে হবে দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স। আপনি যেন বিশাল বড় বড় বাক্য চাইলে লিখতে পারেন। এই বিশাল বড় বড় বাক্য লেখার গুরুত্ব তারা বুঝবে না যারা শুধু পরীক্ষায় কোনো রকমে পাশ করতে চায়, তারা জীবনেও লং সেন্টেন্সের লেখার গুরুত্ব বুঝবে না। কিন্তু যারা শুধু পাস না, একটা গৌরবময় রেজাল্ট করতে চায়, নিজের লেখা দিয়ে পরীক্ষককে একদম সন্তুষ্ট করতে চায়, তারা বুঝবে লং সেন্টেন্সের গুরুত্ব কতটুকু। লং সেন্টেন্স লেখা শিখব। এই 8টা জিনিস শেখার পর আপনি এই 8টা জিনিস শেখার পর হয়েছে, এই 8টা জিনিস শেখার পর আপনার কাজ হলো নির্দিষ্ট সিলেবাসকে কেন্দ্র করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা। মানে মানে আপনার যদি টার্গেট হয় ব্যাংক জব, তাহলে এবার আপনি শিখবেন ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। আপনি শিখবেন সামারি রাইটিং, প্রেসি রাইটিং, আপনি শিখবেন ফোকাস রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং। এই 8টা বিষয় শেখার পর আপনার টার্গেট যদি হয় বিসিএস লিখিত পরীক্ষা, তখন আপনি শিখবেন এসে রাইটিং, ফিচার রাইটিং, লেটার টু এডিটর, রিডিং কম্প্রিহেনশন থেকে সামারি রাইটিং, এগুলো পরে শিখবেন। অর্থাৎ আপনি আইএলটিএস পরীক্ষা অংশগ্রহণ করবেন, রাইটিং পার্টের প্রিপারেশন নেবেন, আগে আপনাকে এই গোটা শিখতে হবে। অর্থাৎ আপনার টার্গেট যে কোনো লিখিত পরীক্ষা হোক না কেন ভাই, আপনাকে আগে এই 8টা পার্টে স্কিলড হতে হবে, তাহলে আপনার পক্ষে সবই লেখা সম্ভব। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমরা এত ব্যস্ত, আমরা এগুলো শিখতে চাই না। আমরা ডাইরেক্ট এক্সাম সিলেবাসকে টার্গেট করে পড়তে চাই। ফলাফল কি? ফলাফল এই যে 0, নাথিং, কোনো ফলাফল নাই। আপনি কত বিজি ডাজন্ট ম্যাটার। পরীক্ষক দেখবে না আপনি কত বিজি, এর দেখার সময় নেই। পরীক্ষক দেখবে আপনার উপস্থাপন কৌশল, আপনার লেখার ধরন। সুতরাং আপনার ব্যস্ততা কারো শোনার সময় নেই। আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান, আপনাকে হাতে সময় নিয়ে এগুলো শিখতে হবে। এই জন্য আমি সবসময় বলি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে।
কেউ কেউ আপনাকে ডিমোটিভেট করার জন্য আলগা কিছু মোটিভেশন শোনাবে। কি শোনাবে জানেন? বলবে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যায় নাকি, এটা এমনি এমনি হয়। কোথায়? এগুলো তো কান দিবেন না। কে বলছে শেখা যায় না? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনাকে শেখাবো, বাট শর্ত হলো আমার প্রত্যেকটা নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে। পারবেন? পারবেন না। কারণ আমি বলবো হোমওয়ার্ক করেন, করবেন না, এই জন্য হয় না। ইংলিশ রাইটিং শেখা যায় না যে বলে, সে নিজে রাইটিং এর কিছু বোঝে না, অথবা সে হচ্ছে আপনার শত্রু। মূল কথা হচ্ছে আরেকটা বিষয় আপনাকে শিখতে হবে। এখন আমরা পার্টস অফ সেন্টেন্স এর উপর ক্লাস দিয়েছি, আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরির উপর ক্লাস দিয়েছি। এই ধারাবাহিকতায় আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলব না, আজকে ফোকাস রাইটিং নিয়ে কথা বলবো না। আমাকে অনেকে ফোন দিয়ে বলে, স্যার আপনার ফোকাস রাইটিং ব্যাচে ভর্তি হবে। আমি বলি আমার কোনো ব্যাচই নাই, কারণ আমি জানি যে ফোন দিয়েই বলে স্যার ফোকাস রাইটিং এর ব্যাচ আছে কিনা, আমি ধরে নেই ওর রাইটিং স্কিল একদম পুয়ার লেভেলের। কারণ কারো যদি 2-4 লাইন লেখার মতো সক্ষমতা থাকে, সে কখনো ফোকাস রাইটিং ব্যাচ করার জন্য টিচার খুঁজবে না। সে রিসেন্ট খবর দেখে বিভিন্ন তথ্য জেনে নিজে বানায় লিখবে। ফোকাস রাইটিং শিখতে চায় কারা? যে নিজে 2টা সেন্টেন্স এখনো লেখা শেখেনি, তারা চায়। এটাই রিয়ালিটি। আমার কথা মিলাই নেবেন। তাহলে আমাদের কি কি শেখা দরকার আমরা তো জানলাম না। আচ্ছা, এখন আমরা এগুলোর আলোকে আজকে একটা টপিক নিয়ে আলোচনা শুরু করব। একদম চলতে থাকবে আলোচনা। শুরু করা যাক। আমি আপনাদেরকে আজকে আলোচনা করাবো এই বিষয়টা নিয়ে, সেটা হলো যে সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস। খুব দরকারি এটা। এটা শিখলে ইনশাআল্লাহ আজকের মধ্য দিয়ে আপনার রাইটিং এর ফোবিয়া অনেকটা কেটে যাবে। শিরোনাম ধরুন খাতায়, সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা বাক্য লিখব কিভাবে? ওকে, প্যাসিভ ভয়েসে কিভাবে বাক্য লিখব, এটার জন্য আমাকে আগে প্যাসিভ ভয়েস করা শিখতে হবে। ওকে, দেন প্যাসিভ ভয়েস আমরা লিখি কিভাবে? আমরা জেনে নেই ভয়েস 3 ধরনের হলো। নরমালি আমরা 2 ধরনের ভয়েস ব্যবহার করি, একটি হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে প্রথমে বাক্যের সাবজেক্ট থাকে, তারপর যে কোনো টেন্স অনুযায়ী ভার্ব থাকে, এরপর কি অবজেক্ট থাকে বা কমপ্লিমেন্ট থাকতে পারে। আর প্যাসিভ ভয়েস বলতে বুঝাবে প্রথমে থাকবে বাক্যের অবজেক্ট, তারপর টেন্স অনুসারে একটা বি ভার্ব নিতে হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। এই তো, এটার নাম কি ভয়েস? প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখন অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার ফলো করে আমরা কিছু সেন্টেন্স লিখব। সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি বি ভার্বের ব্যবহারটা না জানেন, তাহলে তো আপনার পক্ষে সেন্টেন্স লেখা সম্ভব না। তার মানে আমরা একটু বি ভার্ব জেনে নেই। আমি যে বাক্যটিকে প্যাসিভ ভয়েসে লিখব, যদি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে আমার প্যাসিভ ভয়েসে বি ভার্ব হবে অ্যামেজার। আর যদি সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে আমার বি ভার্বটা হবে ওয়াজ বা ওয়্যার। আর যদি সেটি কোনো কন্টিনিউয়াস টেন্স হয়, এনি কন্টিনিউয়াস টেন্স, তখন আমার বি ভার্বটা হবে ... বিং। মানে কি? মানে প্রতিটি কন্টিনিউয়াস টেন্সের একটা নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকে। কিন্তু তো আপনি যখন কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভে রূপান্তর করবেন, সেই সাহায্যকারী ভার্বটা লেখার পর তার সাথে আপনাকে বিং যুক্ত করে নিতে হবে। সে সেন্টেন্সে অ্যামেজার আছে, আপনি অ্যামেজারের সাথে বিং যুক্ত করবেন, মানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। আর যদি আপনি কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যান, তখন আপনার বাক্যে সাহায্যকারী ভার্বের সাথে বিন যুক্ত করতে হবে। আর যদি আপনার সেন্টেন্সে কোনো মডাল ভার্ব থাকে, মডালস, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, তখন প্যাসিভ পড়ার সময়
মডেলের সাথে আমরা বি যুক্ত করব। একদম কোনো তাড়াহুড়া নাই, আমি তাড়াহুড়া করে আমার পড়াইতে পছন্দ না, একদমই ঠান্ডা মাথায় বুঝবেন, শিখবেন। তাহলে আমরা যখন কোনো সরি আমরা যখন কোনো সেন্টেন্সকে আচ্ছা আমরা যখন কোনো সেন্টেন্সকে পেসিভ ভয়েসে রূপান্তর করব, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, যে আগে আমরা অবজেক্ট নিব, তারপর আমরা টেন্স অনুসারে একটা বি ভার্ব নিব। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিব। এখন সেই বি ভার্বটা জানতে গিয়ে আমরা জানলাম যদি বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে বি ভার্ব নিব অ্যামিজার, যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় বি ভার্ব নিব ওয়াজার, আর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা নিব বিং, আর যদি কোনো পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা নিব বিন। আর যদি সেন্টেন্সে কোনো মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, তাহলে আমরা সেই মডেলের সাথে যুক্ত করব কি? বি। ওকে, তাহলে সবকিছু বিবেচনায় আমরা এখন অনুশীলন শুরু করতেই পারি। কিছু বাক্য লেখা যাক। প্রথমে ছোট্ট একটা বাক্য লিখি, খেয়াল করেন। আমাদের বসত বাড়ির চারপাশে বৃক্ষরোপণ করা উচিত। আসলেই করা উচিত। একবার বাক্যটার দিকে তাকিয়ে দেখেন, ভার্বের দিকে তাকিয়ে দেখেন, বৃক্ষরোপণ করা উচিত, কে রোপণ করবে সেটা কিন্তু বলা নেই। এখন ভাবেন তো, বৃক্ষ কি কখনো একা একা রোপণ করা হবে? হবে না, অবশ্যই এটা বাই সামওয়ান, কারো দ্বারা করা হবে। তার মানে যখন একটা বাক্যের ভার্ব দেখে আপনার মনে হবে যে সরাসরি কেউ কাজটি করতেছে, সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যখন মনে হবে কাজটা কারো দ্বারা করা হয়, সেটা কি হবে? প্যাসিভ ভয়েস। তার মানে এটা প্যাসিভ। তো প্যাসিভ করতে গেলে আমার প্রথমে কি লাগবে? অবজেক্ট লাগবে। তো আমরা এর আগের ক্লাসে শিখেছি, যখন একটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হয় বাক্যের কি? অবজেক্ট। তো আমার এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো রোপণ করা উচিত। আমি যদি এই ভার্বকে প্রশ্ন করি কি রোপণ করা উচিত, উত্তর আসে কি? বৃক্ষ। তার মানে এটা হলো আমার অবজেক্ট। ব্যাস, আপনি অবজেক্ট পেয়েছেন আর ভার্ব পেয়েছেন, আর বাকি কি আছে এগুলো নিয়ে আপনার এখন চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আগে বাক্যের মূল অংশটা নিয়ে নেন। যেহেতু এটা প্যাসিভ, আমি আগে অবজেক্ট নিব। তো অবজেক্ট যেহেতু বৃক্ষ, তো বৃক্ষর জন্য আমি কি লিখবো? ট্রি। তাহলে ট্রি না লিখে আমি কি করব? ট্রিস। কেন? ট্রি এটা কমন নাউন। কমন নাউনকে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, যদি কমন নাউনের সামনে কোনো উপযুক্ত সংখ্যা থাকে, মানে যদি এখানে বলে দেওয়া থাকতো যে একটা গাছ, তাহলে আমি লিখতাম আ ট্রি। এরকম যদি কোনো স্পষ্ট সংখ্যা না থাকে, তাহলে আমরা সেই নাউনটাকে প্লুরাল নাম্বার করব। এজন্য ট্রি না হয়ে কি হলো? ট্রিস। তো আমি অবজেক্ট নিলাম, এবার আমি ভার্ব নিব। ভার্বটা কি? রোপণ করা উচিত। তো উচিতের ইংলিশ কি? শুড। শুড লেখার পর আমার মনে হলো আচ্ছা, শুড তো একটা মডেল ভার্ব। তাহলে আমরা যখন কোনো মডেল ভার্ব যুক্ত বাক্যকে প্যাসিভ মোডে লিখি, মডেলের সাথে কি যুক্ত হয়? বি। তার মানে শুডের সাথে বি যুক্ত হবে, শুড বি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। রোপণ করার ইংলিশ কি? প্ল্যান্ট। তার মানে আমি প্ল্যান্টের পাস্ট পার্টিসিপল কি দিব? প্ল্যান্টেড। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? ট্রিজ শুড বি প্ল্যান্টেড। বৃক্ষ রোপণ করা উচিত। এভাবে আপনি বাক্যের মূল অংশটুকু বা প্রিন্সিপাল ক্লোজটুকু আগে লিখবেন। প্রিন্সিপাল ক্লোজটুকু লেখার পর ওই বাক্যের বাকি যে অংশটুকু থাকে, ওটা নাম, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, যাই হোক কোনো ব্যাপার না। বাক্যের মূল অংশটুকু মানে অবজেক্ট, বিভার, ভি3 নেওয়ার পর বাকি যে অংশটুকু থাকে সেটাকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। মানে পেছনের শব্দটার ইংরেজি লিখবো, তারপর তার আগেরটা, তারপর তার আগেরটা, এভাবে আমরা পেছন দিক থেকে ধীরে ধীরে আসবো। তো পেছনের শব্দটা কি আছে? চারপাশে। তো চারপাশের জন্য আমি কি লিখলাম? অ্যারাউন্ড। এবার আমাদের বসত বাড়ি মানে আওয়ার হোম স্টেটস। দেখেন সুন্দর বাক্য হয়ে গেল। ট্রিজ শুড বি প্লান্টেড
অ্যারাউন্ড আওয়ার হোমস্টেস, আমাদের বসত বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা উচিত। যখন কেউ এরকম পেসিভ ভয়েসে বাক্য লিখতে পারে না, তখন সে কি করে, সে জোর করে এটা অ্যাক্টিভ ভয়েসে লিখে, মানে এইভাবে লিখে যে উই শুড প্ল্যান্ট ট্রিজ। হ্যাঁ, সেটাও হবে, কিন্তু আপনি পেসিভে কি বাক্য লেখা শিখবেন না? আপনার জোর করে অ্যাক্টিভ কেন করতে হবে? আপনি তো সবসময় অ্যাক্টিভ ভয়েসে বাক্য লিখতে পারবেন না। ধরেন বলা হলো কলমটি চুরি হয়েছে, আপনি এটা কিভাবে অ্যাক্টিভ লিখবেন? এভাবে লিখবেন যে কেউ কলমটা চুরি করেছে, কেউ কলম চুরি করেছে আর কলমটি চুরি হয়েছে, দুইটা বাক্যের মধ্যে কি ভাবের পার্থক্য আছে না? অবশ্যই আছে। তার মানে পালানোর কোনো পথ নেই। আপনাকে পেসিভ মোডে বাক্য লেখা শিখতে হবে, এটা আহামরি কঠিন কিছু না। আজকে একটু মনোযোগ দেন, আপনার পেসিভ সেন্সে বাক্য লেখাই আপনার জন্য খুব প্রিয় হয়ে উঠবে ইনশাল্লাহ। শুধু একটু মনোযোগ দেন। আমরা এটা বুঝে গেছেন না? আচ্ছা, এবার আমরা এই সেন্টেন্সটাকে একটু বড় করি আর একটু তথ্যবহুল করি, দেখি কেমন হয়। পেসিভই থাকবে, কিন্তু আমরা সেন্টেন্সটাকে একটু তথ্যবহুল করব। আচ্ছা, আমার এখানে একটু মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আমি কি করব, এটাকে আরেকবার আমি হচ্ছে অন করব। হুম। হুম। ও আই সি। আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে। ওকে, আমরা যেখানে ছিলাম, যে আমরা ওই সেন্টেন্সটাকে আরেকটু কি করব, লং সেন্টেন্স করব, আর একটু এক্সটেন্ড করব। আমি এখানে একটু লিখি, আপনারা আমার সাথে লিখে নিতে পারেন যে জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে বা কমাতে প্রতি বছর বর্ষার আগমনে আমাদের বসত বাড়ির আশেপাশে বা বসত বাড়ির চারপাশে নানা রকম বৃক্ষ রোপণ করা উচিত। এটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি প্রথমে ছোট একটা বাক্য লিখবেন, এরপর আপনি সাহস করে বাক্যটা একটু বড় করবেন। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আপনি বাংলা বাক্য কেন লিখতেছেন? ভাই, আমার যারা অডিয়েন্স, আমার যারা লার্নার, তাদেরকে আমি বাংলা বাক্য ছাড়া হঠাৎ করে ধাপ করে একটা ইংরেজি বাক্য শেখাতে পারবো না। আপনাকেই বলছি, আপনার সুবিধার্থে আপনাকে আগে বাংলা দিয়ে বুঝাবো। কিছুদিন বাংলা দেখে দেখে প্র্যাকটিস করতে করতে আপনি যখন একটা অবস্থায় আসবেন, তখন আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে কল্পনা থেকে থেকে ইংরেজিতে লিখতে পারবেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সব আসবে। এখন আমরা এই সেন্টেন্সটাকে একটু বড় করে ফেললাম। তো আমরা কি করব, কিভাবে লিখবো? একটা সেন্টেন্স যত বড় হোক না কেন, আপনার সবার আগে কাজ হলো সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করা। ভার্ব কোনটা? ভার্ব হলো রোপণ করা উচিত। ভালো কথা। এই সেন্টেন্সে কে কে আছে সেটা আমি আগে বের করবো। আমার একটা ভার্ব রোপণ করা উচিত। তো আমি ভার্বকে প্রশ্ন করলাম কি রোপণ করা উচিত? উত্তর আসে নানা রকম বৃক্ষ। তার মানে এটা হলো অবজেক্ট। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে কোথায় রোপণ করব, তো বলছে যে কোথায় আবার? আমাদের বসত বাড়ির চারপাশে। তাহলে এটা হচ্ছে আমার একটা স্থান, প্লেস, যাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। আপনি এটা কঠিন করে চিন্তা না করে সহজ করে ভাবেন যে আপনি গাছ লাগাবেন, কোথায় লাগাবেন? আপনার বসত বাড়ির চারপাশ। তাহলে এটা একটা স্থান না? স্থানের ইংলিশ আপনি কি বলেন? প্লেস। এই জন্য এটার নামও হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর কিছু না। তো আপনি বৃক্ষটা কখন লাগাবেন, কখন রোপণ করবেন? কখন?
ওই যে প্রতি বছর বর্ষার আগমনের শুরুর দিকে। আচ্ছা, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, কারণ এটা সময়কে বোঝাচ্ছে। এখন যদি আপনি সাদা মনে প্রশ্ন করেন যে ভাইয়া কেন বৃক্ষরোপণ করব, এর উত্তর হলো যে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাবগুলো আছে সেগুলোকে কমানোর জন্য আপনি রোপণ করবেন। তাহলে এটা হচ্ছে আপনার কি কারণ, আর কারণের ইংলিশ কি বলেন? রিজন। এটারই একটু কঠিন করে বলে অ্যাডভার্ব অফ রিজন। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই বাক্যটার মূল বাক্যাংশ বাদেও আরো কিছু অতিরিক্ত অংশ আছে। প্রায় আমাকে একটা প্রশ্ন করে অনেকে যে স্যার মূল বাক্যাংশ বলতে আমি বুঝবো কিভাবে? শোনেন, একটা বাক্যের যেটা মেইন মেসেজ, যেটা আসল কথা, ওটাই হচ্ছে মূল বাক্য অংশ বা প্রিন্সিপাল ক্লোজ। এখানে অনেক কথা আছে, আসল কথা কি? আসল কথা হলো নানা রকম বৃক্ষ রোপণ করা উচিত। এই অংশটুকুর নামই হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এই প্রিন্সিপাল ক্লোজটা বাদ দিলে আমরা দেখতেছি আরো তিনটা বাড়তি অংশ আছে। একটা আছে প্লেস, একটা আছে টাইম, আর একটা আছে কি রিজন। এগুলো নিয়ে এখন কি করব? ওকে ওয়েট, এগুলো নিয়ে আমরা বুঝবো। আপনি আগে প্রিন্সিপাল ক্লোজটা অনুবাদ করে ফেলেন, পরেরটা পরে দেখা যাবে। আর প্রিন্সিপাল ক্লোজ অনুবাদ করতে গিয়ে দেখতেছেন বৃক্ষ তো একা একা রোপণ হবে না, মানে এটা প্যাসিভ ভয়েস, আগে অবজেক্ট লাগবে। অবজেক্ট কোনটা? ভার্বকে প্রশ্ন করেন কি রোপণ করা উচিত? নানা রকম বৃক্ষ। তো এই যে কি দিয়ে প্রশ্ন করে যা পেলেন সেটা অবজেক্ট। তার মানে আমার অবজেক্টটা হলো নানা রকম বৃক্ষ। লিখে দিলাম যে ভেরিয়াস কাইন্ডস অফ, একটু হ্যাঁ, ভেরিয়াস কাইন্ডস অফ, নানা রকম ট্রিজ, বৃক্ষ। আমি অবজেক্ট লিখলাম। এবার অবজেক্টের পরে আমার কি দরকার? প্যাসিভ মানে তো বি ভার্ব লাগবে। এখানে উচিত, উচিতের জন্য কি শুড। এখন মডেল ভার্ব থাকলে মডেলের সাথে বি যুক্ত হয়, তার মানে শুড বি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি যেন? মূল ভার্ব রোপণ করা, কি প্ল্যান্ট, শুড বি প্ল্যান্টেড। ব্যাস। তার মানে এইটাই হচ্ছে আপনার পিসি বা প্রিন্সিপাল ক্লোজ। নরমালি নিয়ম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ লেখার পর বাকি যত অতিরিক্ত অংশ আছে সবগুলো আপনি পেছন দিক থেকে লিখতে পারেন। বোঝেন নাই মনে হয়? বোঝায় বলতেছি। এই অংশটুকু হলো আপনার বাক্যের মূল অংশ। আপনার কাছে যদি এগুলো খুব জটিল মনে হয়, তাহলে সহজ নিয়ম হলো প্রিন্সিপাল ক্লোজটুকু লেখার পর বাক্যের বাকি যে অংশটুকু থাকে, বাকি কি আছে? এই যে জলবায়ু থেকে শুরু করে একদম বাড়ির চারপাশে পর্যন্ত এই পুরোটাই তো অতিরিক্ত অংশ না? এখন আপনি পুরো অতিরিক্ত অংশটাকে অনুবাদ করে দিতে পারেন। এগুলোর নাম অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন যদি নাও জানেন সমস্যা নেই। তাহলে কিভাবে লিখবো? কিভাবে লিখবেন? প্রিন্সিপাল ক্লোজ নেওয়ার পর বাকি যে অংশটুকু আছে তাকে আপনি জাস্ট পেছন দিক থেকে অনুবাদ করা শুরু করবেন। একদম পেছন দিক থেকে চলতে থাকবে, চলবে গাড়ি চিলমারি, কোথাও কোনো আটকা যাবে না। ওকে, তাহলে আমার পেছনের শব্দটা কি? চারপাশে। চারপাশের ইংলিশ কি? অ্যারাউন্ড। সো আমি এখানে লিখে দিলাম অ্যারাউন্ড। রাইট, প্রবলেম অ্যারাউন্ড, চারপাশে। এবার আমাদের বসত বাড়ি, তো আমি লিখে দিলাম কি? আওয়ার হোম এস্টেটস, আমাদের বসত বাড়ি। এবার আমাদের আগের শব্দটা কি? আগমনে, মানে আগমন, অন দ্য অ্যারাইভাল, অন দ্য অ্যারাইভাল। আগমনে, কোন কিছুর আগমনে বুঝালে অন দ্য অ্যারাইভাল হয়। আচ্ছা, এবার কার আগমনে? এই যে র এর ইংলিশ কি? অব। কার আগমনে? বর্ষার, দা মনসুন বা দা রেইনি সিজন, বর্ষার আগমনের। এবার বর্ষাটা কখন আগমন করে? প্রতি বছর, এভরি ইয়ার, এভরি ইয়ার। ওকে, এটাও লিখে ফেললাম। এবার আসেন প্রতির আগের শব্দটা কি? কমিয়ে আনতে। যখন এরকম ক্রিয়ার সাথে তে বিভক্তি থাকবে তখন আপনি ইংলিশে টু প্লাস ভার্ব নেবেন। তাহলে তে, যেমন কমিয়ে আনতে, তে আছে না? আমি যদি বলি জানতে, তার মানে কি? টু নো। শিখতে, টু লার্ন। জানাতে, টু ইনফর্ম। শেখাতে, টু টিচ। মানে ক্রিয়া প্লাস তে মানে নর্মালি টু প্লাস ভার্ব। তাহলে কমিয়ে আনতে, তাহলে আমি লিখবো টু।
এবার কমানোর জন্য যে কোনো একটা ভার্ব লিখতে পারি, ডিক্রিজ, ডাউনগ্রেড, ডেসিলারেট কিংবা রিডিউস, মানে আপনার ভান্ডারে যা আছে আপনি তাই দিবেন। সে আমি রিডিউস দিলাম, কমাতে বা কমিয়ে আনতে। এবার কি কমিয়ে আনতে? নেতিবাচক প্রভাব, মানে খারাপ প্রভাব, ব্যাড ইফেক্টস। এটা আপনি চাইলে একটু অন্যভাবে লিখতে পারেন। তাহলে আমি লিখলাম দা অ্যাডভার্স ইফেক্টস, নেতিবাচক প্রভাব। একটু মনোযোগ দেন প্লিজ, মনোযোগ দিলে ভালো বুঝবেন। এবার নেতিবাচক প্রভাব কার? এই যে র এর জন্য আমি দিলাম কি? অব। কার? জলবায়ু পরিবর্তনের। তার মানে কি হলো? ক্লাইমেট চেঞ্জ। হয়ে গেল। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো? ভেরিয়াস কাইন্ডস অফ ট্রিজ শুড বি প্লান্টেড around our home estates on the arrival of the rainy season every year to reduce the adverse effects of climate change. হয়েছে কিন্তু বাক্য হয়েছে, কিন্তু বাক্যের তো একটা সৌন্দর্য আছে, আছে না? এই যে আমি যে লাইভ ক্লাসটা দাঁড়ালাম, আসলাম, যদিও আমি অগোছালো, কিন্তু আমি তো চাইলে এরকম 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 করে এলোমেলো হয়ে আসতে পারতাম। তাতে কি আমি বুঝাইতে পারতাম না? পারতাম তো। তবুও কেন আমার চুলটা আস্তে আসতে হলো? এটা একটা সৌন্দর্য। তো আপনি নিজের সৌন্দর্য বুঝবেন, বাক্যের সৌন্দর্য বুঝবেন না? বোঝা উচিত তো। মানে আমি বলতে চাই এই বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। কেন? কেন নষ্ট হলো? নষ্ট হওয়ার কারণ হচ্ছে এখানে একটাই, যে আমরা সমস্ত অতিরিক্ত অংশ বাক্যের একদিকে লিখে রাখছি। আমাদের যেটা উচিত ছিল বাক্যের প্রিন্সিপাল ক্লোজটাকে মাঝে রেখে, প্রিন্সিপাল ক্লোজকে মাঝে রেখে এই অতিরিক্ত অংশগুলো সব একদিকে না দিয়ে কিছু অংশ বাক্যের সামনে, কিছু অংশ বাক্যের শেষে দিলে একটা অর্থের ব্যালেন্স থাকতো। কোনটা সামনে দিব? আপনি দেখতেছেন, যেমন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে, এটা হলো রিজন, কারণ। তো কারণটা যেহেতু বাক্যের শুরুতে আছে, আপনি কারণটাকে বাক্যের শুরুতে দেন। তার মানে এই যে ইংলিশটা আমি লিখেছি, টু রিডিউস দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে কারণ। তো আমি যদি এই অংশটাকে, এই বাক্যের শুরুতেই দিতাম, তাহলে দেখেন তো অর্থটা কেমন হতো। টু রিডিউস দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, various kinds of trees should be planted around our home estates on the arrival of the rainy season every year. সুন্দর আসে না? সুন্দর আসতো। তাহলে আমরা যেটা বুঝলাম যে একাধিক যদি অ্যাডভার্বিয়ালস বা অতিরিক্ত অংশ বাক্যে থাকে, সবগুলো বাক্যের শেষে না রেখে কিছু অংশ শুরুতে, কিছু অংশ শেষে রাখতে হবে, তাহলে অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। আপনারা যদি এই বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু আপনার কমেন্ট বক্সে লিখেন গট ইট, যেন আমি ধরতে পারি যে হ্যাঁ রিয়েলি ইউ গট ইট। দ্রুত একটু লিখবেন। এখন আপনারা কেউ বলতে পারেন যে আচ্ছা, আমি যদি সময় দিয়ে বাক্যটা শুরু করি, আমি যদি শুরুতেই লিখি অন দ্য অ্যারাইভাল অফ দ্য রেইনি সিজন এভরি ইয়ার various kinds of trees should be planted around our home states to reduce the adverse effects of climate change, হবে না? সেটাও হবে। মানে আপনি শুরুতে একটা অতিরিক্ত অংশ রাখবেন মানানসই, আর শেষে কিছু রাখবেন, মাঝে প্রিন্সিপাল ক্লোজটা দিবেন, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। আমাকে একটু প্লিজ জানাবেন মানে বুঝতেছেন কিনা। আমি একটু কনফিউজড, যে আমি কনফিউজড এই জন্য আপনারা এখন পর্যন্ত ক্লাসে আছেন নাকি চলে গেছেন আমি জানি না। যদি বুঝে থাকেন তাহলে একটু আমাকে একবার জানান যে হ্যাঁ বুঝে গেছি। আজকে ক্লাস এখনই শেষ হবে না, মাত্র শুরু করলাম মাত্র। গট ইট, গুড, বুঝতেছে। তার মানে এখন পর্যন্ত কেউ লিখে নাই যে বুঝিনি, তাহলে আলোচনা চলতে থাকুক, কি বলেন? আচ্ছা, তাহলে আমরা পেসিভ ভয়েস নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, আমরা পাশাপাশি সেন্টেন্সটাকে একটু এক্সটেন্ডও করেছি। এবার আসেন আমরা আরো কিছু পেসিভ নিয়ে আলোচনা করি।
আমি লিখলাম যে বীজ, নানা রকম বীজ থেকে, লিখেন নানা রকম বীজ থেকে তৈল তৈরি করা হয়। একটু কমেন্ট বক্সে লিখে আমাকে জানান তো, এটা বাক্যের অ্যাক্টিভ, এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কোন ভয়েসে আছে? নানা রকম বীজ থেকে তৈল তৈরি করা হয়, এটা অ্যাক্টিভ আর প্যাসিভ এর মধ্যে আসলে কোনটা হবে? একটু কমেন্ট করে লিখেন। নানা রকম বীজ থেকে তৈল তৈরি করা হয়, এটা অ্যাক্টিভ অর প্যাসিভ? এটা আপনি ধরতে পারার মানে হলো আজকের ক্লাস আপনি খুব ভালোভাবে বুঝে গেছেন, অ্যাক্টিভ অর প্যাসিভ। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাক্টিভ অর প্যাসিভ? শাবাশ শাবাশ, এটা হলো প্যাসিভ ভয়েস। গুড, প্যাসিভ ভয়েস। যারা বাংলা বাক্য দেখে প্যাসিভ ভয়েস চেনেন না, তাদের জন্য আমি একটা সহজ একটা বুদ্ধি দিতে পারি, একটা আইডিয়া শেয়ার করতে পারি। যখন দেখবেন ক্রিয়ার শেষে হয় শব্দটা আছে, হয় অথবা হচ্ছে অথবা হয়েছে অথবা হয়েছিল অথবা হবে, যদি কোনো ক্রিয়ার শেষে এই উপাদানগুলো পেয়ে যান, মোটামুটি নিশ্চিত থাকতে পারেন সেটা প্যাসিভ ভয়েস। সহজ না? হয়, হচ্ছে, হয়েছে, হয়েছিল, হবে। আমি যদি বলি এখানে তাকে ডাকা হয়েছে, কি? প্যাসিভ। এখানে তাকে ডাকা হয়েছিল, প্যাসিভ। এখানে তাকে ডাকা হবে, এটাও কি? প্যাসিভ। তাহলে হয়, হচ্ছে, হয়েছে, হয়েছিল, হবে, এগুলো প্যাসিভের লক্ষণ। সাথে আপনাদের আরেকটু উপকার করি, যখন দেখবেন হয় শব্দটা আছে, তখন বুঝে নেবেন সেটা প্যাসিভ তো বটেই, তবে কোন প্যাসিভ? সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। আর যখন দেখবেন হচ্ছে, বুঝে নেবেন সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। যখন দেখবেন লেখা আছে হয়েছে, বুঝে নেবেন সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। আর হয়েছিল, নরমালি সেটি পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। আর যদি থাকে হচ্ছিল, 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 সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। আর যখন দেখবেন লেখা আছে হবে, সেটা ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখে রাখেন। প্রথমত, ক্রিয়ার শেষে হয়, হচ্ছে, হয়েছে, হয়েছিল, হচ্ছিল, হবে, এগুলো থাকার মানে সেটি প্যাসিভ ভয়েস। নিশ্চিত, মোটামুটি নিশ্চিত। আর কোন টেন্স? হয় মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ, হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়েছিল পাস্ট ইনডেফিনিট টেন্স, হচ্ছিল অতীতে চলমান পাস্ট কন্টিনিউয়াস, হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে এইগুলো শেখার পর আমরা এবার আমাদের মূল কাজে চলে যাই। আমরা একটা বাক্য লিখেছিলাম, নানা রকম বীজ থেকে তৈল তৈরি করা হয়। ক্রিয়া কোনটা? তৈরি করা হয়। এই যে হয় আছে, এই হয়টা থেকে আপনি দুইটা মেসেজ পেয়ে গেলেন। এক, এটি প্যাসিভ ভয়েস, আর দুই হচ্ছে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। কারণ হয় আছে, তাহলে আপনার জানা আছে, একটু আগেই শিখেছি,
যে কোনো টেন্সেরই হোক না কেন পেসিভ করতে গেলে আগে অবজেক্ট নিতে হবে। ভার্বকে প্রশ্ন করুন কি তৈরি করা হয়, উত্তর হলো তৈল, তার মানে এটা অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে আগে আমি তৈলের ইংলিশ লিখবো কি, অয়েল লিখবো। ওকে, আমি লিখলাম অয়েল। এখন আপনি জানেন, একটু আগে হয়তো লিখেছেন, পেসিভ করতে গেলে অবজেক্টের পরে একটা বি ভার্ব তারপর V3 লাগে। এখন বি ভার্ব নিব, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব কি, am is are, সো আমি এখানে ইজ লিখব। আসল কথা হলো আপনি যদি আমার মতো মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করেন, আপনি বুঝবেন না কেন, অবশ্যই বুঝবেন। একটু আগে আমি পেসিভের স্ট্রাকচার লিখে দিছি, ধরে নিলাম আপনি সেই স্ট্রাকচারটা লিখেন নাই, পাত্তা দেন নাই। একটু আগে আমি বি ভার্বের তালিকা দিয়েছি, ধরে নিলাম আপনি সেই তালিকা লিখেন নাই, তাহলে তো ভাই আপনার বুঝতে কষ্ট হবেই। আমাকে পাত্তা না দিলেও আমার কন্টেন্টকে একটু পাত্তা দিতে হবে, শিখবেন তাহলে। তাহলে অবজেক্ট নিলাম অয়েল, বি ভার্ব নিলাম ইজ, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব মানে তৈরি করা, তৈরি করা ইংলিশ কি, মেক, তাই তো? ওকে, দেন মেকের পাস্ট পার্টিসিপল কি হয়, মেড। তো আমি দিলাম অয়েল ইজ মেড, হয়ে গেল। এখন বলছিলাম কি, যে এটাই হলো বাক্যের মূল অংশ, প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ লেখার পর আর বাকি যে অংশটুকু থাকে সেগুলোকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করতে থাকবেন। পেছনের শব্দটা কি, থেকে। তো থেকের ইংলিশ কি, ফ্রম। সো আমি এখানে লিখে দিলাম ফ্রম। এবার কি থেকে, নানা রকম বীজ, ভ্যারিয়াস কাইন্ডস অফ বা ভ্যারিয়াস টাইপস অফ বীজ। বীজের ইংলিশ কি, সিড। এখানে যদি বলছে নানা রকমের বীজ, তাহলে আমি সিডকে প্লুরাল করব সিডস। নরমালি সিড হচ্ছে আনকাউন্টেবল নাউন, একে প্লুরাল করা যায় না। বাট যখন আপনি সিডকে সিডস লিখবেন তখন বিভিন্ন ধরনের বীজকে বুঝাবে। সেটা যে কোনো ধরনের বীজ হতে পারে, সরিষার বীজ থেকে শুরু করে সূর্যমুখী ফুলের বীজ, আরো বীজ, বিভিন্ন বীজ হতে পারে। তো হয়ে গেল তো আপনার, অয়েল ইজ মেড ফ্রম ভ্যারিয়াস কাইন্ডস অফ সিডস। নানা রকম বীজ থেকে তৈল তৈরি করা হয়। পেসিভ এমনি ভাল লাগবে, পুরো ক্লাসটা ধৈর্য নিয়ে দেখেন, ভাল লাগবে। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। এবার চলে আমরা আজকে পেসিভে শুধু প্র্যাকটিস করব, পেসিভের ভয় আমরা আগে ভাঙবো, এটাই আসল বিষয়। এখন যদি আমি বলি যে এখানে পথ শিশুদের জন্য জন্য একটি শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয় না লিখে আমি শিক্ষা কেন্দ্র লিখলাম। এবার আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, এটি কোন টেন্স এবং অ্যাক্টিভ না প্যাসিভ, চটপট লিখে ফেলেন। কোন টেন্স এবং অ্যাক্টিভ নাকি প্যাসিভ, আপনারা এগুলো বলতে পারলে তখন আমি নিশ্চিত হই যে হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক লাইনে আছি। আপনারা ভুল করলে তখন আমি আরো সহজ করে একটু বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ শিয়াবুদ্দিন। তাহলে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ আর কোন টেন্স? এখানে পথ শিশুদের জন্য একটি শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কে নির্মাণ করবে পথ শিশুদেরকে নিয়ে? আচ্ছা, সাবাস, তমাখু, সোহেল রানা সবাই লিখেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েস। মারহাবা, এটি তো চেয়েছিলাম। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হবে। বাহ, এন কেন সরকার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে আমার তো আগে অবজেক্ট নিতে হবে। অবজেক্ট নিতে গেলে আপনাকে ভার্ব খুঁজতে হবে। এ বাক্যের ভার্ব কোনটা? ভার্ব হলো নির্মাণ করা হচ্ছে। এই যে ভার্বের শেষে হচ্ছে, হচ্ছে দেখে আমি বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা প্যাসিভ ভয়েস। তাহলে আগে অবজেক্ট নিব। কি নির্মাণ করা হচ্ছে? উত্তর হলো একটি লার্নিং হাব বা একটা শিক্ষা কেন্দ্র। তাহলে আমি লিখলাম আ লার্নিং সেন্টার।
আ লার্নিং সেন্টার। সেন্টার বানান CNTR অথবা CNTRE, দুভাবে লেখা যায়। তো আমার অবজেক্ট হলো। এখন পেসিভ মানে আপনি একটু আগে হয়তো ভুলে গেছেন, আবার অবজেক্টের পরে বি ভার্ব লাগবে, তারপর V3, এখন বি ভার্ব। এটার জন্য কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আপনার কি ভার্ব লাগে? অ্যাম, ইজ, আর লাগে। সেই অ্যাম, ইজ, আর আমি আগে নিব, এটা আগে আপনাকে নিতে হবে। একটা টেন্সের যে নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকে সেটা আগে আপনাকে নিতে হবে, তারপর ওইটার সাথে আপনাকে পেসিভের জন্য বি ভার্ব যুক্ত করতে হবে। এখন কমেন্ট করেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য বি ভার্ব কি লিখে দিয়েছিলাম একটু আগে, মনে আছে? বিং। সেই বিংটা আমাকে লিখতে হবে, আর লার্নিং সেন্টার ইজ বিং, ইজ বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? নির্মাণ করার ইংলিশ কি? অনেক কিছু লেখা যায়, বিল্ড। এখন বিল্ড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিল্ড। আ লার্নিং সেন্টার ইজ বিং বিল্ড, একটা শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। শেষ। এখন যে অতিরিক্ত অংশটুকু থাকে সেটাকে আপনি পেছন দিক থেকে লেখা শুরু করেন। এখানে অতিরিক্ত অংশ দুইটা, একটা হলো স্থান মানে এখানে, আর একটা হলো কারণ বলতে পারেন, পথ শিশুদের জন্য। তো আমরা আগে এটা লিখি, পথ শিশুদের জন্য, জন্য ইংলিশ কি? ফর। এবার পথ শিশুর জন্য কি? স্ট্রিট চিলড্রেন, ফর দা স্ট্রিট চিলড্রেন। এখন আপনি বলতে পারেন যে আপনি আচমকা অর্থাৎ মাঝে মাঝে আপনি দা ব্যবহার করেন কেন? ভাই, স্ট্রিট চিলড্রেন এটা শ্রেণী, পৃথিবীতে অনেক শিশুই আছে, তার মধ্যে পথ শিশুদেরকে একটা শ্রেণী মনে করা হয়, আর জাতি, শ্রেণী, গোষ্ঠী বোঝাতে দা বসে, তাই দা স্ট্রিট চিলড্রেন। তাহলে একটা অতিরিক্ত অংশ আমি বাক্যের শেষে লিখে দিলাম, আরেকটাকে আমি বাক্যের শুরুতে রাখি। এখানে ইংলিশ কি? হেয়ার। তাহলে বাক্যটা খুব সুন্দর হয়। হেয়ার আ লার্নিং সেন্টার ইজ বিং বিল্ড ফর দ্য স্ট্রিট চিলড্রেন। আর আপনি যদি মনে করেন যে না আমি হেয়ারকে ওখানে রাখবো, রাখতেই পারেন। আ লার্নিং সেন্টার ইজ বিং বিল্ড হেয়ার ফর দ্য স্ট্রিট চিলড্রেন, সেটাও সম্ভব। কি কেমন লাগতেছে জানাবেন। কেমন 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 বুঝতেছেন, কেমন লাগতেছে? ইজ এভরিথিং ওকে? আচ্ছা, এবার আমরা আর একটা সেন্টেন্সে চলে যাব। এই ছোট বাক্যগুলো থেকে আপনি বড় বাক্য লেখা শিখবেন। কিভাবে? যেমন এইটাকে আমি চাইলে বিশাল একটা বাক্যে রূপান্তর করতে পারি, কোনো সমস্যা নেই। কিভাবে? দেখেন, আমি একটা বাক্যটা একটু বড় করে নেই। সারা দেশ জুড়ে নিরক্ষরতার হার কমিয়ে আনার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মন্ত্রীর নির্দেশনা অনুসারে এখানে
একটি এখানে পথ শিশুদের জন্য একটি শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ব্যাস। আপনাদের কি মনে হয় এই বাক্যটা আমার আগে থেকে মুখস্থ? একদমই না। আমার মন চাইলো আমি এরকম একটা বাক্য লিখে দিলাম। আপনাকে এটার মাধ্যমে আমি বোঝাতে চাই, রাইটিং শিখতে গেলে আপনাকে ছোট্ট একটা বাক্যকে লিখতে হবে। এরপর আপনাকে আপনার কল্পনা শক্তি কাজে লাগাতে হবে। কল্পনা শক্তির দ্বারা সেই সেন্টেন্সটাকে আরো এক্সটেন্ড করতে হবে। অকারণেই আপনি বড় করে ফেলবেন, কারণ আপনার লেখার গতি আনতে হবে, সাহস বাড়াতে হবে। এরপর সেই লং সেন্টেন্সটাকে আপনি ইংলিশে লিখে ফেলবেন। এভাবে আপনার কল্পনা শক্তি বাড়বে যতদিন, যেভাবে আপনার রাইটিং স্কিলও বাড়বে সেভাবে। কি লিখছি আমি? বাংলা বাক্যটা দেখে হঠাৎ করে মনে হতে পারে একটা মারাত্মক ঝামেলার বাক্য। আসলে এখানে কোনো ঝামেলা টামলা কিছুই নাই। বাক্যটা আরেকবার পড়ে নেন। সারা দেশ জুড়ে নিরক্ষরতার যে হার আছে সেটাকে কমিয়ে আনার লক্ষ্যে এই যে কিছুদিন আগে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে দেওয়া যাবে নবনির্বাচিত যে আমাদের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এখানে পথশিশুদের জন্য একটা শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। একদম কঠিন কিছু না। আচ্ছা, আমরা আলোচনায় যাই। আপনাদের মধ্যে এই মুহূর্তে কারা রংপুর থেকে আমাকে দেখতেছেন? কারা রংপুর? এই মুহূর্তে রংপুরে আছেন কারা? একটু কমেন্টে একটু লিখেন তো, রংপুরে আছেন কারা? আচ্ছা, আমরা আগে এই বাক্যের কে কে আছে আমরা ফাইন্ড আউট করি। ভার্ব কোনটা? নির্মাণ করা হচ্ছে। কি নির্মাণ করা হচ্ছে? এসির একটু বন্ধ। কি নির্মাণ করা হচ্ছে? একটি শিক্ষা কেন্দ্র। এটা হলো আমার বাক্যের কি? অবজেক্ট। তাহলে একটা শিক্ষা কেন্দ্র, এটা হলো বাক্যের কি? অবজেক্ট। কোথায় নির্মাণ করা হচ্ছে? এই তো এই যে এখানে এখানে। আচ্ছা, তাহলে এটা একটা প্লেস বা স্থান, তাই না? এবার কাদের জন্য? এই যে পথ শিশুদের জন্য। আচ্ছা, আমাদের কিন্তু আগের বাক্য ছিল এতটুকু, এখানে পথ শিশুদের জন্য একটি শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। তো আমরা এই আগের বাক্যটুকু আগে লিখি না? আগে যেভাবে লিখেছি এখনো সেভাবেই লিখি। তো আমি এখানে লিখলাম যে হিয়ার, এখানে এখানে, অথবা আমি আগে লিখতে পারি একটা শিক্ষা কেন্দ্র, লার্নিং সেন্টার, একটা শিক্ষা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, তার মানে is being built here। এখানে where লিখতে পারেন। কেন? পথ শিশুদের জন্য, ফর দ্য স্ট্রিট চিলড্রেন। দেখেন আমার বাক্যের মেজর পার্টটুকু আমি লিখে ফেলছি। বাট এটা ছাড়াও আমার আরো কিছু বিষয় আছে এখানে। নির্মাণ করা হচ্ছে কেন? উদ্দেশ্য হলো সারা দেশে নিরক্ষরতার হার কমিয়ে আনার লক্ষ্যে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তো আমি কি বলছিলাম যে আমরা চাইলে সমস্ত অতিরিক্ত অংশ বাক্যের শেষে লিখতে পারি, কিন্তু তা না করে আমরা একটু ভিন্নভাবে লিখব। কিছু অংশ আমরা বাক্যের শুরুতে লিখব, কিছু অংশ শেষে লিখব। তো আমি রিজনটা শুরুতে লিখি, কারণ সেটা বাংলা বাক্য তো শুরুতেই আছে। ওকে, লিখবো, কোনো সমস্যা নেই। বাট রিজন হোক আর প্লেস হোক, টাইম হোক আর ম্যানার হোক, সেগুলোকে আপনার অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তো পেছনের শব্দটা কি? লক্ষ্যে। কোনো কিছু করার লক্ষ্য বুঝালে আপনি টু লিখতে পারেন, ইন অর্ডার টু লিখতে পারেন, লুক ফরওয়ার্ড টু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরেন আমি লিখলাম ইন অর্ডার টু। আচ্ছা, লিখলাম ইন অর্ডার টু।
শুধু টু দিলেও চলবে। এবার কমিয়ে আনা, কমানো, কমানোর জন্য আপনি দিলেন ডিক্রিজ। ওকে, কমিয়ে আনার লক্ষ্যে কি কমিয়ে আনবো? নিরক্ষরতার হার, দা ইলিটারেসি রেট, নিরক্ষরতার হার। এবার কবে, কোথায়? সারা দেশ জুড়ে, যেমন অ্যাক্রস দ্য কান্ট্রি। না, আজকে বোর্ডের সমস্যা হচ্ছে এটা। অ্যাক্রস দ্য কান্ট্রি, এই যে একটা সাইডে লেখা যাচ্ছে না, ওদেরকে ফোন দিতে হবে। জোরে চাপ দিলেও কাজ হবে না। অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। এখন আমি কি করবো? একটা কমা চিহ্ন দিব, মানে কোন অতিরিক্ত অংশ আমি বাক্যের শুরুতে লিখলে কমা দিয়ে বাক্যের মূল পাঠটুকু লিখবো। এখানে এখানে মাঝে মাঝে লেখা যায়, মাঝে মাঝে না, মানে মাঝে মাঝে দেখা পাই, চিরদিন পাই না, এই হচ্ছে অবস্থা এখানে। ওকে, তো রিজনটা শেষ। তাহলে ইন অর্ডার টু ডিক্রিজ দ্য ইলিটারেসি রেট অ্যাক্রস দ্য কান্ট্রি বা অল ওভার দ্য কান্ট্রি, লেখা শেষ। এবার আমরা লিখছি লার্নিং সেন্টার ইজ বিং বিল্ট হিয়ার ফর দ্য স্ট্রিট চিলড্রেন, এটাও হয়ে গেল। আরো একটা অতিরিক্ত অংশ আছে। এই যে লার্নিং সেন্টারটা নির্মাণ হচ্ছে, এটা কার নির্দেশনা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে। তার মানে আমি এখন এই পার্টটাকে লিখব, কোন দিক থেকে লিখব? পেছন দিক থেকে লিখব। তাহলে পেছনের পার্টটা কি? অনুসারে। অনুসারের ইংলিশ কি? অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু, অনুসারে। এবার নির্দেশনা, দা ডিরেকশন, নির্দেশনা। এবার কার নির্দেশনা? র, অব, নবনির্বাচিত প্রধানমন্ত্রী, দা নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার। আমি একটু সংক্ষেপে লিখলাম পিএম, জায়গা কম, প্রধানমন্ত্রী। এবার নবর আগের শব্দটা কি? মাধ্যমে। তিনি যে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, এখানে বাই বা থ্রু লিখতে পারি। থ্রু, মধ্য দিয়ে হয়েছেন। কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দা 13th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন। দেখছেন, আমি বাক্যের শুরুতে একটা অতিরিক্ত অংশ লিখলাম, শেষে একটা লিখলাম, হয়ে গেল। এখন যদি আপনি আমাকে বলেন যে আচ্ছা, এই অ্যাকর্ডিং টু থেকে যেটুকু লিখলাম শেষে, যদি আমি এটা লিখি বাক্যের শুরুতে, আর যদি আমি এই অংশটুকু লিখি বাক্যের শেষে, তাহলে হবে না? অবশ্যই হবে। পড়ে দেখি কেমন হয়। তখন হবে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার থ্রু দ্য 13th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, a learning center is being built here for the street children in order to decrease the illiteracy rate across the country. তখন আরো সুন্দর হবে। এই যে একটা গবেষণা, আপনি প্রথমে রিজনটা লিখলেন, লেখার পর বাক্য শেষ করে আপনার মনে হলো যে আচ্ছা, এই অতিরিক্ত অংশটাকে যদি আমি বাক্যের শুরুতে দেই, আর যদি রিজনটাকে বাক্যের শেষে নেই, দেখি কেমন হয়। দেখলেন যে ভালোই শোনাচ্ছে। এভাবে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে। আপনার টিচার আপনাকে একটা সস্তা নিয়ম লিখাই দিছে যে প্রথমে লিখবা সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর অবজেক্ট, তারপর ম্যানার, প্লেস, টাইম, রিজন। বিলিভ মি, এই ঘোড়ার ডিম দিয়ে আপনি কখনো রাইটিং স্কিল সমৃদ্ধ করতে পারবেন না। এগুলো বাচ্চাদের জন্য, যারা এই যে ক্লাস, আমার ছেলে পড়ে ক্লাস 5, ওদের জন্য ঠিক আছে। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, ও মনে হয় এভাবে বাক্য লিখে না, ও একটু ভ্যারিয়েশন নিয়ে আসে। আপনাকে অপমান করার জন্য বলতেছি না ভাই, অন্যভাবে নেবেন না। মানে আমি বোঝাচ্ছি যে এভাবে আপনি আর কত লিখবেন, এগুলো তো সেন্টেন্সের মান সুন্দর হবে না। আপনাকে কিছু অংশ আগে, কিছু অংশ পরে নিতে হবে। কোনটা আগে নেবেন আর কোনটা পরে নেবেন, এর কোনো নিয়ম নাই। এভাবে আপনাকে এক্সপেরিমেন্ট চালিয়ে চালিয়ে লিখতে হবে। সবকিছু নিয়ম দিয়ে হয় না ভাই, রাইটিং কখনো নিয়ম দিয়ে হয় না। যত লিখবেন তত আপনি নিজে অনুভব করতে পারবেন কোনটা বেটার। যাই হোক,
আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য যেন কি, আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্য হচ্ছে পেসিভ সেন্সে বাক্য কেমন হয় তার উপর একটা এলিমেন্টারি আইডিয়া জেনারেট করা। আমরা মনে হয় সেটাই করতেছি। এনকে সরকার লিখছে, in order to reduce the rate of literacy across the country according to the instruction of the new elected prime minister through 13 parliamentary election a learning center is being built for the সুন্দর হয়েছে, কিন্তু সব অতিরিক্ত অংশ একদিকে পড়ে গেছে। না, ইন হেয়ার হবে না, ইন হেয়ার হবে না রাশিদুল ইসলাম রাশেদ। হেয়ার এর সামনে নতুন করে আর কোনো প্রেপোজিশন বসানো যাবে না, ইন হেয়ার না, নো। অন্য স্থানের পূর্বে ইন বসবে, বাট হেয়ার দেয়ার এদের পূর্বে কোনো প্রেপোজিশন বসবে না। আসছে 10 মিনিট পর, 10 মিনিটের মধ্যে। ওকে, good. Following the direction of the newly elected Prime Minister in 30 national parliamentary election, a learning center is being built here for the street children to reduce. আরে হবে মানে দৌড়াবে, যা লিখবেন তাই হবে, শুধু লেখার সাহস থাকতে হবে। থ্যাংক ইউ নাদিয়া ফ্রেন্ড। আচ্ছা, তাহলে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন না? ওকে। রংপুর থেকে যুক্ত আছে কে কে? কেউ নাই, আমি আছি স্যার, আছি স্যার, আছি স্যার। রংপুরের, আমার রংপুরের ছেলেমেয়েরা এগুলো ক্লাস করে না, 2-4 জন। হ্যাঁ, আমাদের রংপুরের ছেলেমেয়েরা এনে উপস্থিত আছে, তবুও বলি রংপুরের ছেলেমেয়েরা কি পড়বে জানেন? ব্যতিক্রমকে এখানে যুক্ত করবো না, মানে গড়ে বলতেছি, রাইটিং শিখবে না, ঠাড়া পড়া মুখস্থ করবে। শিখবে ভাবে যে ক্লাস শব্দটি কোন নাউন, শব্দটি কোন নাউন। বাংলাদেশে নাকি এক বিখ্যাত এক বই আছে, অনেক পেজ, অনেক প্রশ্ন দিয়ে ভরা, বিখ্যাত লেখকের বিখ্যাত বই। বই তো আমি বলবো না, বলবো কোশ্চেন ব্যাংক। তো এই বিখ্যাত কোশ্চেন ব্যাংকের মধ্যে লেখা আছে ক্লাস শব্দটি কোন নাউন। উত্তর দেয়া আছে কমন নাউন, উত্তর দেয়া আছে কালেকটিভ নাউন, উত্তর দেওয়া আছে ম্যাটেরিয়াল নাউন। যাক, লেখককে ধন্যবাদ, তবু সে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দিছে। মানে আমি লেখক বা বই নিয়ে সমালোচনা করতে চাইনি, মানে বুঝে যাচ্ছি আমাদের রংপুরের ছেলে মেয়েদের একটা নর্মাল ধারণা, এগুলা তো বোঝাবুঝির কি আছে। ক্লাস শব্দটা কোন নাউন, ধরা যাক এটা একটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে, উত্তর হলো কালেকটিভ নাউন। ও ঠাড়া পড়া মুখস্থ করবে ক্লাস শব্দটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন ওটা শিখবে না, গ্রামারটাই শেখে এভাবে। রাইটিং তো প্রশ্নই আসে না, রাইটিং শিখতে চায় না কেন জানেন? খুব বুদ্ধিমান, ভাবে কি আমি এখনো প্রিলিমিনারি পাস করলাম না, এখন রাইটিং শিখবো, আমি এত বোকা না, শিখবো না। অধিকাংশ স্টুডেন্টদের এরকম চিন্তা ভাবনা আর কি। আর বাকি যে অল্প সংখ্যক, তারা অবশ্য ভালো কিছু করে জীবনে। আজকে লাইভে শুধু আমি এমনি একটু জিজ্ঞেস করলাম যে রংপুরে কারা আছে। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর পেসিভ বুঝলাম, একটু আমরা আরেকটু বুঝি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। প্রেজেন্ট পারফেক্ট, স্যার আমি একটা বাক্য লিখলাম যে লোকটিকে এখানে ডাকা হয়েছে। আমাকে একটু কমেন্ট করেন এটা কোন টেন্স এবং অ্যাক্টিভ নাকি প্যাসিভ। শিহাবুদ্দিন, শুধু আমার বই আমার কাছে ভাল লাগে, আর কারো বই আমার কাছে ভাল লাগে না। কেন? কারণ আমার চিন্তা ভাবনার প্রকাশ ঘটিয়েছি আমি আমার বইয়ে, সুতরাং অন্য কারো বই আমার ভালো লাগবে না, এটা স্বাভাবিক। আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে, আমি এই লাইভেই বলতেছি অন রেকর্ড, বাংলাদেশে এই বইয়ের থেকে, এই বইয়ের তুলনায় আরো সহজ করে ব্যাখ্যামূলক ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই আর দ্বিতীয়টি নেই। চাইলে আমার এই লাইভটা থাকবে ফেসবুকে, মিলাই নিতে পারবেন। প্রত্যেকটা বাক্য ব্যাখ্যা করেছি। হ্যাঁ, অনেক বইয়ে হয়তো ব্যাখ্যা আছে,
কিন্তু প্রথম 5 পেজ, প্রথম 10 পেজ, তারপরে যে লাউ সেই কদু। কি চান আপনি? সেন্টেন্স মেকিং, রিডিং কম্প্রিহেনশন, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, টপিক বেস ভোকাবুলারি। বললাম বাংলাদেশে অদ্বিতীয় বই। এই ভোকাবুলারি গুলো পড়লে আপনার মনে থাকবে না, এগুলো পড়লে আপনার মনে থাকবে না আমি জানি। এই জন্য আমি কি করেছি, আমি এগুলো দিয়ে আবার একটা অনুবাদ প্র্যাকটিস দিয়েছি যেন এই ওয়ার্ডগুলো আপনি সেন্টেন্সে প্রয়োগ করতে পারেন। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যদি পরিপূর্ণ কোনো বই থাকে বাংলাদেশে, সেটা আমার বই আছে। এটা তারাই হাহারি এক দিবে যারা এই বই কখনো খুলে দেখে নাই, অন্য বইও পড়ে নাই, তারা হাহারি এক দিবে, স্বাভাবিক, কারণ তো জানে না। আচ্ছা, মানে আমি সবসময় দাবি করি আমার অ্যাবসেন্সে কেউ যদি আমার বই শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে, সে বই পড়লে ফিল করবে যে রুবেল রানা তাকে হাতে ধরে পড়াচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমার হেল্পের প্রয়োজনই হবে না, যদি সে মনোযোগ দেয় আর কি। সুতরাং অন্য কোনো বইয়ের কথা বলবো না। আমি আবারও বলবো, বাংলাদেশে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমার বইয়ের থেকে আর সহজ, গোছানো, পরিপূর্ণ বই নেই। এটাই বাস্তব। আপনি পড়েন, কোনো সমস্যা নেই শিহাবুদ্দিন, আপনি একদিন এটা পড়বেন। যদিও এটা আপনি পাবেন না লাইব্রেরিতে, আমাদের বই নেওয়ার জন্য অনলাইনে অর্ডার দিতে হয়, 2-4 দিন ফোন দিয়ে ঘুরতে হয়, তারপরে বই পাওয়া যায়। কারণ হলো বই অল্প, তো এই জন্য ওই আমরা দেখে বুঝে শুনে দেই আর কি। সো লোকটিকে এখানে ডাকা হয়েছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। কেমনে বুঝলাম? এই যে ক্রিয়ার শেষে হয়েছে আছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। যে কথাগুলো আমি মুখে বলতেছি আমার বইয়ে ঠিক এগুলো লেখা আছে, এরকম করে ক্রিয়ার নিচে আন্ডারলাইন করে সুন্দর করে নোট দিয়ে লেখা আছে, যেহেতু ক্রিয়ার শেষে হয়েছি শব্দটি আছে, সুতরাং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস। বুঝবেন না কেন? সবই লেখা আছে। এখন আমি অবজেক্ট নিব, তাহলে অবজেক্ট কোনটা? লোকটিকে, তার মানে দ্য ম্যান, দ্য ম্যান। এবার ডাকা হয়েছে প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাজ, আর প্যাসিভ করার জন্য আমি যুক্ত করব কি? বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডাকার ইংলিশ কি? কল, তাহলে কল এর পাস্ট পার্টিসিপল কি? কল্ড। কোথায়? এখানে, তার মানে হিয়ার। দ্য ম্যান হ্যাজ বিন কল্ড হিয়ার, লোকটিকে এখানে ডাকা হয়েছে। ছোট একটা বাক্য হলো না? এখন আপনি এই বাক্যটাকে আরেকটু তথ্য দিয়ে আরো বড় করেন। আপনি লিখেন যে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের লক্ষ্যে লোকটিকে এখানে ডাকা হয়েছে। এবার সেই বাক্যটাকে আপনি ইংলিশে লিখেন। এইভাবে আপনার লেখার হাত বাড়াতে হবে। এখন যদি আমি বলি যে লোকটিকে এখানে ডাকা হয়েছিল, এখানে ডাকা হয়েছিল, হয়েছিল, দেখেন তো ক্রিয়া শেষে কি আছে? হয়েছিল, হয়েছিল, তার মানে এটা পাস্ট টেন্সের কি ভয়েস? প্যাসিভ ভয়েস হবে। তাহলে পাস্ট টেন্সের জন্য আগে অবজেক্ট নেন, আবার দ্য ম্যান। এবার পাস্ট টেন্সের জন্য কি? ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড হিয়ার, দ্য ম্যান ওয়াজ কল্ড হিয়ার, লোকটিকে এখানে ডাকা হয়েছিল। এইভাবে আপনাকে প্যাসিভের প্রতি ভয় ভাঙতে হবে। এবার আসল কথা বলি। আসল কথা হলো, আজকের ক্লাসে আমার উদ্দেশ্য ছিল আপনাদের প্যাসিভ ফোবিয়াটা কমানো। আমরা কিভাবে প্যাসিভ শেষ করব? একদমই না। আমরা আগামী ক্লাস থেকে শুরু করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে প্রচুর বাক্য অনুশীলন করব। মানে পুরো ক্লাসটাই হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অনুশীলনের উপর। তারপরের ক্লাসটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর অনুশীলন। এভাবে 12টা টেন্সের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস সেশন থাকবে। তারপর আমরা বলবো টেন্সকে বাই বাই। আমরা যাব মডাল ভার্বের ব্যবহারে, আমরা তারপর শিখবো লং সেন্টেন্স, এরপর আমরা শিখবো প্যাসেজ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা অনুবাদ, আর্গুমেন্ট রাইটিং, ফোকাস রাইটিং, লেটার রাইটিং, এসে রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং। কিন্তু এগুলো আগে শিখবো।
তো এই ধৈর্য সবার হয় না। আইসা ভাবে অনেকেই টেন্স টেন্স কিচ্ছু লাগবে না স্যার, আমি পারি, এগুলো পারি পারি আমি পারি, আমাকে এসে শেখান। আমি জানি ও পারে না। ও পারলে ও এসে কারো কাছে শিখতে চাইতো না। ও যে কোনো টপিকের উপর গুগল করে বাংলা তথ্য জেনে তারপর বানিয়ে লিখতো। সুতরাং ধৈর্য হারা হবেন না, ডে বাই ডে সবগুলো ক্লাস করেন, ভালো বুঝবেন। ও আরেকটা কথা, যারা একটু পরে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তাদেরকে বলি, আমাদের গ্রুপের মধ্যে দেখবেন 0 লেভেল 5টা লেকচার আছে। হ্যাঁ, 0 লেভেল 5টা লেকচার আছে। সেখানে গিয়ে দেখবেন একটা লেকচারে আছে পার্টস অফ সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্সের বিভিন্ন অংশ। এই ক্লাসটা আপনি অবশ্যই আগে করে নেবেন। পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের আমার ভাই শুধু ফ্রি হ্যান্ড রাইটিং এর বই, এই এক বই লিখতেই আমার 5-6 বছর চলে গেছে। আর আরেকটা বই, গ্রামার বই লিখছি, শেষ করছি, এখনো কারেকশন শেষ করতে পারিনি। হ্যাঁ, তো একটা বই লিখতে চাইলে অনেক সময় যায় আর কি। আমি তো একটু কম জানি, এই জন্য সময় লাগে বেশি। আর যারা বেশি জানে তারা এক রাতে বই লিখে ফেলে, কোনো ব্যাপার না। আপনিও লিখতে পারবেন, এটা কোনো কঠিন কাজই না। কিন্তু আমার বইটা আমার শেষ করতে প্রায় 5 বছর চলে গেছে। আমার 5 বছর ধরে আমি এই বইটা নিয়ে খাটতেছি। আচ্ছা, যেটা বলছিলাম যে যারা নতুন যুক্ত হয়েছেন তারা গ্রুপে গিয়ে দেখবেন 0 লেভেল 5টা লেকচার আছে। তার মধ্যে একটা লেকচার হচ্ছে আপনার পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের বিভিন্ন অংশ। আপনারা গিয়ে দেখবেন সেন্টেন্সের বিভিন্ন অংশ, এই যে এই ক্লাসটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, যার পরে ভর্তি হয়েছেন, এরপর 0 লেভেল লেকচার 2, 0 লেভেল লেকচার 2 তে গিয়ে দেখবেন লেখা আছে সেন্টেন্স এপিসোড 1। সেখানে আপনার ওই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা বললাম ওইটা আমি আলোচনা করেছি। তারপর আপনি গিয়ে দেখবেন 0 লেভেল লেকচার 3, সেখানে আছে সেন্টেন্স এপিসোড 2, সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো আছে। এরপরে দেখবেন 0 লেভেল লেকচার 4, সেখানে আছে ইউজ অফ পার্টিসিপল অ্যান্ড অ্যাপোজিটিভ ইন সেন্টেন্স। মানে সেন্টেন্সে আপনি ওই দেখি যে মাঝে মাঝে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গার্ডেন, বাগানের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি। এই যে হঠাৎ করে ম্যানের পর আমি স্ট্যান্ডিং কেন দিলাম, মানে এই লং সেন্টেন্স লেখার ক্ষেত্রে দরকার, এগুলোর ব্যবহার দেওয়া আছে। এরপরে আপনি দেখবেন 0 লেভেল 5, সেখানে আমি কি করছি, অনেকে ভাবছে আমি রিপিট করছি, না। 0 লেভেল 5-এ আমি 0 লেভেল 1 থেকে 4 কে টেনে আরেকবার একটা সামারি লেকচার দিয়েছি। এই 5টা লেকচার আপনাকে অবশ্যই আগে দেখে নিতে হবে যারা নতুন যুক্ত হয়েছেন, তাহলে তারা আমার পরবর্তী ক্লাসগুলো করে মজা পাবেন। তা না হলে কিন্তু আপনার প্রতি ক্লাসে বুঝতে কষ্ট হবে, সে তার জন্য আমি দায়ী না। আচ্ছা, আর যারা প্রশ্ন করছেন যে বই পাবো কোথায় কোথায়, আমরা আসলে ভাই বই নিয়ে এত প্রচার প্রসারণা আমাদের নাই। আপনারা যারা আমার পেইড ব্যাচে যুক্ত আছেন শুধু তারাই বই নিতে পারবেন, তাদের জন্য আমরা বই করি। আপনাদেরকে সেটা আমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বই সংগ্রহ করার কি পদ্ধতি আমি জানিয়ে দিব। হ্যাঁ, বই সংগ্রহ করার জন্য আমরা একটা গুগল ফর্ম দিই, গুগল ফর্ম পূরণ করলে আমাদের লোক হচ্ছে আপনার একদম বাসায়, আপনার বাড়ির দরজায় বই পাঠিয়ে দেবে। আর এই বই আমি লাইব্রেরিতে দিইনি, বিভিন্ন কারণে দিইনি। লাইব্রেরিতে বই দিলে লাইব্রেরির দোকানদার দিকে খুব তেলাইতে হয়, ভাই আমার বইটা বিক্রি করেন। আমি এইসব তেলাতেলি পছন্দ করি না, আমার বই বিক্রি হওয়ার দরকার নেই। আমি বইটা করেছি আমার কিছু প্রিয় শিক্ষার্থীদের জন্য, যারা আমার কাছে কোর্স না করতে পারলেও যেন বইটা পড়ে রাইটিংটা শিখতে পারে। সো যারা চাচ্ছেন না বইয়ের উপর কোনো ক্লাস নাই ভাই, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন না বইয়ের উপর ক্লাস ফুদাই, চাইলে আমিও দিতে পারি। 20টা ক্লাস রেকর্ড করে দিলাম যে বইয়ের উপর ক্লাস, বই নিলে ক্লাস ফ্রি, এগুলো ভাই বিজনেস আমার দৃষ্টিতে। আপনার যদি বইয়ের উপর ক্লাসই লাগে সেই বই আপনি কিনবেন কেন? এভাবে ভেবে দেখছেন কখনো? আমি একটা বই কিনছি স্যার, আপনি রাইটার, আপনার বই আমি কিনছি বই থেকে জ্ঞান অর্জন করার জন্য, বইয়ের উপর যদি আবার ক্লাস দেয়া লাগে সেই বই আমি কেন কিনবো ভাই? আমার কথা কি যুক্তি আছে কিনা বলেন তো? আপনার কাছে আমি বই কিনেছি, সেটা বই,
এখন এই বোঝার জন্য আবার আপনার ক্লাস আমার লাগবে, মানে কি? আমি বই কেন কিনলাম? সে আমার ছেলে, তাকে আমি স্মার্টফোন ধরতে দেই না, না তোমার স্মার্টফোন ধরা যাবে না, ওকে আমি বই পড়াই। হ্যাঁ, আমি সেই বই পড়াই যে বই পড়লে ওর স্মার্টফোন লাগবে না। আমার আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? বই ছাড়া ইংলিশ ক্লাস করা যায়, বই ছাড়া ইংলিশ ক্লাস করা যায়, যাবে না কেন? অবশ্যই যায়। আমি বুঝাতে চাইছি যে বই কিনলে বইয়ের উপর ক্লাস করতে হবে, এটা ভুল ধারণা। আমি এই বই এমন ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছি আপনার যেন আর আমাকে প্রয়োজন না হয়, আমার ক্লাস যেন প্রয়োজন না হয়। আপনি বই খুললেই ডিটেইলস আলোচনা পাবেন। বললাম তো, যে খুলে দেখে নাই সে জানবে না। আমার বইটা যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন তারা দুই একজন আমার বই সম্পর্কে একটু দুই একটা লাইন লিখেন তো দেখি, কি বুঝতে পারছেন। আমি আসলে এখানে দেখাইতে পারতেছি না, আমি বইয়ের উপর একটা লাইভ নিব, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বইয়ের মধ্যে আসলে কি আছে। আপনি কি প্রশ্ন করতে চান, আপনার প্রশ্ন আমি অনুধাবন করতে পারি মোটামুটি, সেটা আমি এখানে ব্যাখ্যা করে রাখছি যেন আপনার প্রশ্ন করতে না হয়। আচ্ছা, তাহলে বই নিয়ে মার্কেটিং করলাম না? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে বই কিনতে বলি নাই, শুধু প্রসঙ্গ আসলো তাই আর কি জানিয়ে রাখলাম আমার স্টুডেন্টদের স্বার্থে। এখন যারা মনে করতেছেন যে আপনার বইটা দরকার, তারা কমেন্ট না করে, এটা হলো আমাদের কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার 01605299524। আমি একবারে বই মানে প্রেস থেকে বের করে তার কাছে বিক্রি করে দিই, আপনারা তাকে নক করে করে নিতে পারবেন। আর নতুন বই আসতে আরো 5-7 দিন লেট হবে, নতুন বই প্রিন্টে দিয়ে আসছি, 5-7 দিন পরে পেয়ে যাবেন, আগে থেকে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে অনেক লম্বা কথা হলো। কয় পেজের বই না? 600 পেজের বই, খুব ঝামেলার বই। 600 পেজ ভারতে পাওয়া যাবে, পলাশ পাল। সত্যি বলতে এই বই আমি লিখছি ভারতের জন্য। আমার প্রথম প্রকাশে 5000 কপি বই, 5000 কপি বইয়ের মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করছি সম্ভবত 3800 কি 3900 কপি। বাংলাদেশে 1000-1200 বই বিক্রি হয়েছে আর কি। এই জন্য বাংলাদেশে বই বিক্রির জন্য আমি কোনো বিজ্ঞাপনও দিই না, কারণ আমি জানি আমার বই বাংলাদেশে বিক্রি হবে না। কারণ কি? কারণ বইয়ের সাইজ অনেক বড়, হেলথ বেশি। বাংলাদেশে আমরা একটু বই কম পড়ি, সবাই না, অধিকাংশ আর কি কম পড়ি। ভারতে পাওয়া যাবে দাদা, কোনো সমস্যা নেই, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিন। হ্যাঁ, 01605299524। থ্যাংক ইউ ভাই। আজকে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে পেসিভ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেয়া, ওটা দেয়া শেষ করছি, দেওয়ার পর আমি একটু আজাইরা কথা বলতেছি। হ্যাঁ, আর আমরা আগামী ক্লাস থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে প্রত্যেকটা টেন্স ধরে ধরে আলাদা করে অ্যাক্টিভ প্যাসিভ অনুশীলন করবো ইনশাআল্লাহ। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা জিরো লেভেল ক্লাসগুলো অবশ্যই করে নেবেন। শুরু থেকে ইংরেজি শেখার জন্য কি আপনার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যথেষ্ট? অবশ্যই যথেষ্ট না। ইউটিউব চ্যানেলে যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা দরকার সবই দিয়ে রাখি, আমি আমার কোর্স চালাবো কি দিয়ে ভাই? খুব সহজ কথা। আমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে ভালোবেসে আমি ক্লাস আপলোড করি, এতে আমার কোনো ব্যক্তিগত লাভ নাই। ইউটিউব চ্যানেল আমি মনিটাইজেশনও অন করি নাই যে এখান থেকে আমার ডলার আসবে। এখানে আমি কিছু কিছু ক্লাস দিয়ে রাখছি, আপনি উপকৃত হবেন। তবে কখনোই আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি A to Z শিখতে পারবেন না, কারণ সেভাবে ক্লাস ওখানে গোছানো নেই। তো থ্যাংক ইউ নয়ন কুমার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসল কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আমি ভর্তি নিচ্ছি। হ্যাঁ, যারা চিন্তা ভাবনা করতেছেন যে সরাসরি বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে কি লিখতে পারতেছি না, তাদের উচিত রাইটিং কোর্স করা। বিশেষ করে যারা 51তম বিসিএস কেন্দ্রিক স্বপ্ন দেখতেছেন, যদিও লেট করে ফেলছেন, উচিত এখন থেকে শুরু করা। চাইলে শুরু করতে পারেন। ভর্তির তথ্য, কোর্স ফিটি কত, এইসব জানার জন্য কষ্ট করে একটু ফোন দিতে হবে, মানে ফোন দিয়ে সব জানতে হবে। আমরা চাই যে আপনি একটু কষ্ট করে সব জেনে নেন। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।
আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ প্রেজেন্ট ডেফিনিট টেন্স থেকে আলোচনায় যাব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।